You all are most welcome to English Academy. Today we are going to start an amazing poem, Ozymandias, completed by P.B. Shelley. Ozymandias is the name of the poem, but first of all, you should know what is Ozymandias. In fact, Ozymandias is the name of the king of Egypt, especially Ramses II, who was so much popular as Ozymandias. আমরা ওজাইমান্দিয়াস কবিতা যখন পড়তে যাব তখন আমরা প্রথমে জানবো যে ওজাইমান্দিয়াস শব্দের অর্থটা কী। ওজাইমান্দিয়াস হলো প্রাচীন মিশরের রাজা, তৎকালীন সময়ের রাজা রামসেস দ্য সেকেন্ড, যাকে ওজাইমান্দিয়াস হিসেবে ডাকা হতো। আমরা এখন কবিতাটাতে যাওয়ার আগে বেসিক্যালি পার্সি শেলির ব্যাপারে কিছু জানব। পার্সি শেলি was one of the romantic poets who rebelled against the conventional values. He was born in 1792 in a wealthy English family. এটা হলো তার প্রথম পরিচয় যে 1792 সালে একটা ওয়েলদি ইংলিশ ফ্যামিলিতে এই পার্সি শেলি জন্মগ্রহণ করেন। এই পার্সি শেলিকেই বলা হয় রেভলিউশনারি পোয়েট, বিকজ তার কবিতাগুলোর মধ্যে বিদ্রোহের ব্যাপারটা একটু বেশি পরিমাণে ছিল, এই জন্য তাকে বলা হয় রেভলিউশনারি পোয়েট। বাট শেলির ব্যাপারে অত্যন্ত খারাপ সংবাদটা হলো in 1810 he went to Oxford University for higher education, but he did not complete his education because he was expelled from the university because of writing the pamphlet The Necessity of Atheism. তিনি ইউনিভার্সিটিতে ভর্তি হন কিন্তু পড়াশোনা শেষ করতে পারেন নাই, কারণ তিনি একটা পুস্তিকা লেখেন বা একটা কবিতা লেখেন দ্য নেসেসিটি অফ অ্যাথিজম, অর্থটা হলো নাস্তিকতার প্রয়োজনীয়তা। এটা লেখার পরে পুরো শহর জুড়ে, ইউনিভার্সিটি জুড়ে তার ব্যাপারে প্রচণ্ড বিক্ষোভ বা তার বিরোধিতা হয়, যার ফলে অক্সফোর্ড কর্তৃপক্ষ তাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করতে বাধ্য হয়। এই ভদ্রলোক বিশেষ করে ইনি ইতালিতে একটা ভ্রমণে যায়, সেখানে গিয়ে নৌকা ভ্রমণ করতে গিয়ে তার বন্ধু সহ নৌকাডুবিতে নৌকাটা একটা ঝড়ের কবলে পড়ে যায় এবং সেখানে সে মারা যায়। এই হলো মোটামুটি শেলির ব্যাপারে ছোট্ট একটু ইনফরমেশন। নেক্সট আমরা জানব ওজাইমান্দিয়াস কবিতাটার মধ্যে বেসিক্যালি শেলি কি বলতে চায়। যদি আমরা এক সেন্টেন্সের মধ্যে থিম প্রকাশ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য futility of human achievement and it mocks at human pride in power and wealth. মানে এই কবিতাটা বেসিক্যালি মানুষের জীবনে যে অর্জনগুলো আছে, অর্থ, সহায় সম্পত্তি, ক্ষমতা, এই সব কিছু যে আমাদের কাছে নিরর্থক, এই কথাটাই শেলি তার কবিতাটার মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন। এখন আমরা কবিতাটার মধ্যে টেক্সটের মধ্যে লাইন টু লাইন একটু দেখার চেষ্টা করব যে কী বলতে চেয়েছেন। আমরা জানি এই কবিতাটা সনেটের ভঙ্গিতে লেখা, মানে এখানে 14টা লাইন আছে, মানে সনেটের নিয়ম অনুযায়ী শেলি এই কবিতাটা লিখছেন। আমরা একটু লাইনগুলো দেখব নিজে। আমরা এই কবিতাটার মধ্যে 3 জন বর্ণনাকারী পাবো। একজন হচ্ছে কবি নিজে, আরেকজন হচ্ছে অ্যান্টিক ল্যান্ড থেকে আসা একজন ভ্রমণকারী, 3 নম্বর হলো
এই কবিতার মধ্যে যে রাজাকে ব্যবহার করছে সেই রাজা কি বলছে, আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড, প্রাচীন ভূমি থেকে আসা এক ভ্রমণকারীর সাথে কবির দেখা হয়েছিল। হু সেইড, তিনি বলেছিলেন, টু ভাস্ট অ্যান্ড trunkless lakes on a stone sand in the desert, বলছে যে ওই লোকটা বলতেছিল যে বিশাল পাথরের উপরে দাঁড়িয়ে আছে, মরুভূমির উপরে পা দুটো বিচ্ছিন্ন হয়ে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। বলছে যে নিয়ার দেম অন দ্য স্যান্ড, নিকটেই বালুর উপরে, হাফ স্যাং, অর্ধ ঢাকা, শ্যাডেড পিসেস লাই, মানে হচ্ছে যে মুখমণ্ডল ভ্রুকচিত, মুখমণ্ডল, রিঙ্গল মানে কুঞ্চিত ভ্রু, পাপিষ্ট এবং নিষ্ঠুর নির্দেশ, এই জিনিসগুলো তার সেই স্কাল্পচার থেকে আমরা বুঝতে পারি। টেল দ্যাট ইটস স্কাল্পচার ওয়েল দস প্যাশন রিট, কবি বলছে যে এই ভাস্কর্যটা বলে দেয় যে প্রচণ্ড রোষের কথা, মানে রাগের কথা। হুইচ ইট সারভাইভ স্ট্যাম্পেড অন দিস লাইফলেস থিং, এখনও টিকে আছে খোদাই করা জড়বস্তু রূপে। দ্য হ্যান্ড দ্যাট মক দেম এট দ্য হার্ট দ্যাট ফেড, কৃত্রিম দুটো হাত এবং তার জনাকীর্ণ মুখের প্রতিচ্ছবি। অ্যান্ড অন দ্য পেডেস্টল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার, কবি বলছে যে ওই যে বেদিটা আছে যেখানে স্কাল্পচারটা দাঁড়িয়ে আছে, সেখানে এই কথাগুলো এখন লেখা আছে। কি কথাগুলো লেখা আছে? মাই নেম ইজ ওজাইমান্দিয়াস, কিং অফ কিংস, বলছে যে আমার নাম সেই ওজাইমান্দিয়াস, রাজাদের রাজা। ইয়ে মাইটি অ্যান্ড ডিসপায়ার, আমার দিকে তাকাও, হতাশা এবং গর্ব ভরে। নাথিং বিসাইড রিমেইন, বলছে যে আমার পাশে আজকে কিচ্ছু নাই, কিছুই নেই। রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট ক্লোজাল রিক, শুধু পড়ে আছে বিশাল একটা মূর্তি বশেষ। বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, সীমাহীন এবং খোলামেলা অবস্থায়। দ্য লন অ্যান্ড লেভেল স্ট্যান্ড স্টেইস ফার অ্যাওয়ে, শুধু একা আর সমান লয়ে মরুভূমির যে ধুলো সেগুলো উড়ে যায়। এই কথাগুলো বেসিক্যালি টেক্সটের মধ্যে এই কথাগুলোই বলল। এখন আমরা এই লাইনগুলো পড়ে কি রিয়েলাইজ করতে পারলাম, কি বুঝতে পারলাম আমরা? ডেফিনেটলি আমরা যেটা বুঝতে পারলাম, এই কবিতার মধ্যে কবি যে কথাটা বলছে সেটা হলো যে কবি প্রাচীন মিশর থেকে আসা একজন ভ্রমণকারীর সাথে তার সাক্ষাৎ হয়। তিনি একটা স্কাল্পচার, একটা ভাস্কর্য দেখে আসে। সেই দেখা ভাস্কর্যটার বর্ণনা তিনি কবির কাছে দিচ্ছেন। কি দেখে আসছেন? বলছে যে আমি যে বেদির উপরে ভাস্কর্যটা দেখলাম, মানে সেই দেহটা তার পায়ের উপরেই নেই, পা থেকে দূরে পুরো বডিটা পড়ে আছে। এবং কবি বলছে, এবং ওই লোকটা কবিকে বলছে যে এমনভাবে পড়ে আছে যে তার পুরো বডিটা দেখে, তার মুখ অবয়ব দেখে, তার পুরো স্কাল্প মানে মূর্তিটার চেহারা দেখে স্পষ্ট বোঝা যায় যে অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত স্বেচ্ছাচারী একজন রাষ্ট্রনায়ক, একজন রাজা ছিলেন এই অঙ্কিত সেই মূর্তিটা। এবং তার যে ক্ষমতা, অহমিকা, অর্থ সম্পত্তির যে গর্ব, এগুলো যে ছিল, এগুলো তার স্কাল্পচার, তার মূর্তিটা দেখেই স্পষ্ট আমাদের কাছে প্রতীয়মান হয়। এই বক্তব্যটা ভ্রমণকারী কবিকে দিচ্ছে, আর কবি সেগুলো আমাদের সামনে উপস্থাপন করলো। আবার স্কাল্পচারের উপরে লেখা আছে যে আমি রাজাদের রাজা। আবার সেই স্কাল্পচারের মধ্যে লেখা আছে যে আজকে আমি এখানে পড়ে আছি, অথচ আমার পাশে কেউ নেই।
একটা সময় আমি রাজাদের রাজা ছিলাম, অথচ এখন আমার পাশে কেউ নেই, আমাকে কেয়ার করার মতো কেউ নাই। তার মানে আমি যে ক্ষমতাবান ছিলাম, আমি যে অর্থ সম্পত্তির লোভে মোহ ছিলাম, সেই জিনিসগুলো, সেই অর্থ সম্পত্তি, ধন দৌলত আজকে আমার কোনো কাজে আসলো না। আমি মরুভূমির ওপরে অসহায়ভাবে পড়ে আছি। তার মানে আমার অর্জিত সম্পদ, অর্জিত ক্ষমতা, এগুলো আজকে আমার জীবনে কোনো কাজে আসলো না। মূলত কবি আমাদের জীবনের বাস্তব একটি সত্য কথা এই কবিতার মধ্য দিয়ে আমাদের কাছে বলেছেন। ইনফ্যাক্ট এই পৃথিবীতে ধন সম্পদ, ক্ষমতা বলতে, ক্ষমতা দিয়ে আসলে কখনো টিকে থাকা যায় না। যিনি রাজাদের রাজা ছিলেন, অথচ তিনি আজকে ভঙ্গুর অবস্থায় ব্রকেন বডি নিয়ে মরুভূমির পরে পড়ে আছে। এই জন্য পুরো কবিতার মধ্যে কবি বলছে, দ্য ফিউটিলিটি অফ আওয়ার কন্ট্রিবিউশন, আওয়ার অ্যাচিভমেন্ট, আমাদের এগুলো দিয়ে কোনো কাজে আসে না। ধ্বংস আমাদের অনিবার্য। মানুষের যতই ক্ষমতা থাকুক, যতই অর্থ সম্পত্তি থাকুক, ইন কোর্স অফ টাইম আমাদেরকে ধ্বংসের মুখে পতিত হতেই হবে। বলছে এখন মূল থিমটা আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। কি লিখলাম আমরা? দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ফিউটিলিটি অফ হিউম্যান অ্যাচিভমেন্টস। বলছে যে মানুষের জীবনের যে অর্জনগুলো আছে, এগুলো সব নিরর্থক, কারণ আমাদের এক সময় মরে যেতেই হয়। ইট মক্স অ্যাট দ্য হিউম্যান প্রাইড ইন পাওয়ার অ্যান্ড পেলভ। বলছে যে আসলে এই জিনিসটা মানুষের ক্ষমতা এবং পেলভ শব্দের অর্থ ধন সম্পদ। এই ক্ষমতা, ধন সম্পদের যে অহংকার, এই জিনিসটাকে এই কবিতার মধ্যে ব্যঙ্গ করা হয়েছে। There was a powerful king in the ancient land, and he felt very proud of his power. প্রাচীন ভূমিতে একজন রাজা ছিলেন, যিনি তার ক্ষমতা নিয়ে খুব গর্ব করতেন। But after his death, his dead body fall in the desert. তার ডেড বডি মরুভূমির মধ্যে পড়ে থাকে। He was the king who controlled the whole state, but today he is distracted and nobody cares of him. বলছে তিনি এমন একজন রাজা ছিলেন যিনি কিনা পুরো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতেন, সবাই তার কথা শুনতো, কিন্তু আজকে তাকে কেয়ার করার মতো কেউই নেই। The cruelties and ferocity are displayed through the king's broken body. বরং তার মধ্যে যে নিষ্ঠুরতা, নির্মমতা ছিল, তার এই ভাঙ্গা বডি দিয়ে সেটাই প্রকাশ করা হচ্ছে বা সেটাই প্রদর্শিত হচ্ছে। সো পাওয়ার অ্যান্ড পেলভ আর নাথিং ইন দিস ওয়ার্ল্ড। সুতরাং এই পৃথিবীতে ক্ষমতা, ধন সম্পদ আসলে কিছুই না। তোমরা খুব মনোযোগ দিয়ে এই কবিতাটা দেখবা, কারণ অনার্স ফার্স্ট ইয়ারে তো এটা আছেই, সাথে তো নন টেক্সচুয়াল হিসেবে ইন্টারমিডিয়েটে আসতেই পারে। এমনও হতে পারে যে এই কবিতাটাই তোমাদের কমন পড়ে যাবে। পড়তে থাকো ভালো মতো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।